আসসালামু আলাইকুম সকলকে, কেমন আছো সবাই? তো 14তম বিসিএস কোশ্চেনের সলভ নিয়ে আজকে আমরা আবার চলে এসেছি। তো কথা না বাড়িয়ে ক্লাসে মুভ অন করা যাক। দেখি, প্রথমত আছে 14তম বিসিএস এর প্রথম কোশ্চেন। আমাদের খুবই পরিচিত একটা কোশ্চেন, যে দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত। আমরা জানি যে বিভিন্ন দেশের মধ্যে, মানে এক দেশের মধ্যে যদি অন্য দেশের কোনো ক্ষুদ্র অংশ থাকে ছিটছিট আকারে, তো সেটাকে আমরা ছিটমহল বলা হয়। তো এরকম ভাবে একটা অনেক বড় ছিটমহল আছে, দহগ্রাম ছিটমহল। যদিও এখন ছিটমহল গুলা আর নাই, বাট এই ছিটমহলটা কোন জেলায় অবস্থিত ছিল। চলো আমরা একটু দেখে আসি। ফার্স্ট অফ অল, যদি অপশন বাই অপশন যাওয়ার আগে, এই কোশ্চেনটা যেহেতু খুবই কমন একটি কোশ্চেন, এটা আনসারটা আমরা জেনে নিই। তা হচ্ছে আমরা জানি কি লালমনিরহাট, লালমনিরহাট জেলা এটা দহগ্রাম ছিটমহল রয়েছে। এবং এই জেলা সম্পর্কে যদি আমরা আরেকটু জানতে চাই, যে মূলত ভারতের মধ্যে থাকা বাংলাদেশের একটি অঞ্চল হচ্ছে এই ছিটমহল, বরং ভারতের ভেতরে থাকা বাংলাদেশের অঞ্চল। আচ্ছা, এরপরে লালমনিরহাট জেলার যে পাটগ্রাম উপজেলার মধ্যে এটা অবস্থিত কোন উপজেলায়, এটা কিন্তু আসার মতো একটা কোশ্চেন, যে কোন উপজেলায় রয়েছে। যদি এটা মডিফাই করে কোশ্চেন তোমাদেরকে করতে চাই, যে লালমনিরহাটের পাটগ্রাম, ঠিক আছে। তো লেখাটা একটু চিকন করে নিই, পাটগ্রাম উপজেলা, ঠিক আছে। তো ভারতের মধ্যে থাকা বাংলাদেশের একটি অঞ্চল হচ্ছে এটা, এবং এটা লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় অবস্থিত। এবং বিখ্যাত যে 3 বিঘা করিডোর নামে আমরা চিনি, এটাও কিন্তু এই জেলার সাথেই যুক্ত, ঠিক আছে। তাহলে আমরা যদি আরো কিছু ইনফরমেশন সাথে রাখতে চাই, যে 3 বিঘা করিডোর কোন জেলার সাথে যুক্ত, এই লালমনিরহাটের সাথে। ওকে, তারপরে দেখি আমাদের যে বাকি অপশনগুলো আছে। নীলফামারী, এই জেলা কি? এই জেলাতে কোনো ছিটমহল নাই বা কোনো প্রকট তেমন ছিল না। নীলফামারী মূলত হচ্ছে নীল চাষ করার জন্য বিখ্যাত ছিল, এবং উত্তরা ইপিজেড এর জন্য বিখ্যাত। এর কি আছে? নীলফামারীতে নীল চাষ করা হতো, নীল চাষের সাথে জড়িত, এবং কি উত্তরা ইপিজেড রয়েছে এটাতে। আমরা জানি আমাদের অনেকগুলো ইপিজেড, এগুলা থেকেও কোশ্চেন আসে। আমরা ইপিজেড নিয়ে আরেকদিন কথা বলবো। এখন আসি পরবর্তী যে অপশনটা রয়েছে, যে কুড়িগ্রাম। কুড়িগ্রাম কি? কুড়িগ্রামে সবচেয়ে বেশি সংখ্যক নদী আছে, প্রায় 12টা, এবং এখানে কিছু বিলুপ্ত ছিটমহলও রয়েছে, যেমন আমরা বলতে পারি দাসিয়ার ছাড়া ছড়া, এবং এই জেলায় অবস্থিত ছিল। আচ্ছা, তার মানে কি প্রচুর নদ নদী রয়েছে এখানে, প্রায় 12টির মতো নদ নদী রয়েছে, অনেক নদ নদী পাওয়া যায়। এগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো। আর যদি বলি বিলুপ্ত ছিটমহল, তাহলে বলতে হয় দাসিয়ার ছড়া নামক ছিটমহল রয়েছে। বিলুপ্ত ছিটমহল হচ্ছে কি? দাসিয়ার ছড়া। এটা যদিও আসার মতো না, বাট জেনে রাখতে চাইলে জেনে রাখতে পারো। আচ্ছা, তারপর আছে দিনাজপুর। দিনাজপুর কি? হিলি স্থলবন্দর রয়েছে এখানে, এবং বড়পুকুরিয়া কয়লার খনির জন্য বিখ্যাত। আমরা জানি এর আগের যে বিসিএস গুলো আমরা সলভ করে এসেছি, সেখানে কয়লার খনি, কয়লা বা গ্যাস ক্ষেত্র, এগুলো রিলেটেড কিন্তু অনেক কোশ্চেন আসছে। এখন কোনটা মানে কয়লার খনি, কোনটা গ্যাস ক্ষেত্র, কোনটা চীনামাটি, তো এইগুলা কিন্তু প্যাচ লাগালে হবে না, কারণ এই অপশনগুলোই ঘুরে ফিরে থাকবে, ঠিক আছে। আবার রামপাল ছিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য, ঠিক আছে। তাহলে দিনাজপুরে কি রয়েছে? দিনাজপুরে রয়েছে বড়পুকুরিয়া কয়লার খনি, বড় পুকুরিয়া। এটা কি? এটা হচ্ছে একটা কয়লার খনি, এগুলা ভুল করলে চলবে না, কয়লার খনি। আচ্ছা, আর কি আছে? হিলি স্থলবন্দর কোথায় অবস্থিত? এটা কিন্তু আসার মতো একটা কোয়েশ্চেন, হিলি স্থলবন্দর। এবং আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর কোথায় অবস্থিত? আমরা জানি যশোরের বেনাপোলে। ওকে, তারপরে আসি দক্ষিণ তালপট্টি কোন নদীর মোহনায় অবস্থিত। এই দক্ষিণ তালপট্টি বারবার কিন্তু আসতেছে। দক্ষিণ তালপট্টি আমরা এর আগে একদিন পড়ছিলাম না, যে রূপসা নদীর সাথে এটার সাথে জড়িত ছিল। তাহলে এইটা দক্ষিণ তালপট্টিটা আসলে কোথায় অবস্থিত বলতো, কোন নদীর মোহনায়? এটার আনসার হচ্ছে হারিয়াভাঙা, ঠিক আছে। তো হারিয়াভাঙার তে অবস্থিত। এখন আসি, হারিয়াভাঙা নদী কি বাংলাদেশ ও ভারতের সীমানায় নির্ধারণকারী একটা নদী আর কি। মানে কিছু কিছু আমরা জানি যে মূলত যে শহর বা বিভিন্ন জেলাগুলো গড়ে উঠেছিল, যেমন বা মানে মানব জাতি বা মানব সভ্যতা গড়ে উঠে কি বিভিন্ন নদী বা সাগরকে কেন্দ্র করে, কারণ মানুষের বিভিন্ন কাজের জন্য পানির প্রয়োজন হয়ে উঠতো। তো এখন সেই যে আবার এরকম নদী দ্বারা বিভিন্ন দেশও আলাদা হয়েছে, এরকম উদাহরণ মানে পুরো বিশ্বে অনেক আছে। এরকম একটা নদী যদি আমরা বলি, যেটা বাংলাদেশ এবং ভারতকে আলাদা করতে, মানে সীমানা নির্ধারণ করার কাজে ব্যবহৃত হয়েছিল, যেটা হচ্ছে এই আমাদের কি হারিয়াভাঙা। ওকে, আবার এই নদীর মোহনায় আছে 1970 সালে ঘূর্ণিঝড়ের পর জেগে ওঠা দ্বীপটি হচ্ছে দক্ষিণ তালপট্টি। তাহলে দক্ষিণ তালপট্টি কি? এটা হচ্ছে 1970 সালে একটা ঘূর্ণিঝড় হয়েছিল,
ঠিক আছে, সালের ঘূর্ণিঝড়ের পরে মেনলি এইটা উৎপত্তি লাভ করে। ওকে, তারপরে পরের অপশনগুলোতে আসি আমরা। কি আছে? বলেশ্বর। বলেশ্বর কি? এটি মেনলি হচ্ছে সুন্দরবনের পূর্ব পাশ দিয়ে প্রবাহিত হয় এবং বলেশ্বর ও পানগুছি নদীর মোহনায় নন্দনবন এইটা অবস্থিত। আচ্ছা, এটা আমাদের তেমন জানা লাগবে না। এখন আসি রূপসা ও ভৈরবের কথায়। এই দুটো যে নদী আছে, এই দুইটাই হচ্ছে খুলনা জেলার প্রাণ বলা যেতে পারে। রূপসা মূলত ভৈরবের একটি শাখা। তাহলে কি ভৈরব নদীর একটি শাখা হচ্ছে রূপসা। রূপসা কার শাখা? রূপসা হচ্ছে ভৈরব নদীর একটি শাখা। এই যে এটার সাথে এটা, রূপসা হচ্ছে ভৈরব নদীর একটি শাখা। এবার রূপসা নদীর তীরে মূলত খুলনার শিপইয়ার্ড যে আছে এটা অবস্থিত। কি অবস্থিত? শিপইয়ার্ড। এবং যত ইনফরমেশন গুলো আমি বলছি সবগুলাকে আমি আবার নোট করে আলাদা করে তোমাদের জন্য পিডিএফ করে দিচ্ছি, এবং সেটা তোমরা যদি একবার রিভাইজ করো তোমাদের এই জায়গা থেকে আর কোনোদিন ভুল হবে না। সো ভালো করে এটা একবার করে রিভাইজ করে নেবে। এখন আসি যদি জাতীয় স্মৃতিসৌধের স্থপতিকে, খুবই খুবই ইম্পর্টেন্ট। আমরা জানি আমাদের যে বাংলাদেশের যত গুরুত্বপূর্ণ স্থাপত্য রয়েছে, যেমন ঢাকাতেই বেশিরভাগগুলো অবস্থিত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে আছে স্বোপার্জিত স্বাধীনতা, অদম্য বাংলা এবং বিভিন্ন ধরনের যে ভাস্কর্য রয়েছে সবগুলো তো ইম্পর্টেন্ট আছেই, কিন্তু বাংলাদেশের নাগরিক হিসেবে হোক বা নিজের পড়াশোনার সাথেই হোক, জাতীয় স্মৃতিসৌধ এবং আমাদের যে কেন্দ্রীয় শহীদ মিনার, এই দুইটা স্থপতির নাম ভুললে চলবে না। তাহলে এটা কি হবে? জাতীয় স্মৃতিসৌধ হচ্ছে সৈয়দ মাইনুল হোসেন। আমি একটা সুন্দর একটা ছক আছে, এই ছকটা মানে সব কোনটা একটা ভাস্কর্যের এক একটা ভাস্করের নাম, হ্যাঁ কি ভাস্করের নাম বিভিন্ন ভাস্কর্যের জন্য, এটা আলাদা যে ছকটা আছে এটা মনে রাখার জন্য বিভিন্ন নেমোনিক দিয়ে থাকি। এর মধ্যে একটা নেমোনিক আছে যে ৭১-এর চেতনায় মাইনুল হোসেন স্মৃতিসৌধে। তো চেতনা ৭১ নামে একটা ভাস্কর্য আছে, সেই ভাস্কর্যটাও মূলত মাইনুল নামে একজন ব্যক্তি এটা ভাস্কর ছিলেন, এবং জাতীয় স্মৃতিসৌধের ক্ষেত্রে সৈয়দ মাইনুল হোসেন এটার ভাস্কর বা স্থপতি। তো তোমরা চাইলে এইটা ব্যবহার করতে পারো, এই নেমোনিকটা। এখন যদি বাকি যে অপশনগুলো আছে এগুলো নিয়ে আমরা কথা বলি। দেখো, লুই আইকান। লুই আইকান কি একজন মার্কিন স্থপতি, ঠিক আছে, মার্কিন নাগরিক এবং মার্কিন স্থপতি। তিনি কি কাজ করছে? তিনি বিভিন্ন আধুনিক স্থাপত্য করছে এবং ঢাকায় যে জাতীয় সংসদ ভবন হচ্ছে তার শ্রেষ্ঠ কীর্তি। তাহলে লুই আইকান তার কি, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একজন ভাস্করের নাম এখানে দেওয়া আছে। সে স্থপতি, সে হচ্ছে আমাদের যে জাতীয় সংসদ ভবনের, এটাই হচ্ছে তার নির্মাণ। তার মানে কি এইটাও কিন্তু 5 স্টার একটা ইনফরমেশন। ওকে, এরপরে আসি এফ আর খান। তো দেখি এফ আর খান সম্পর্কে কি জানা যায়। এফ আর খান মূলত হচ্ছে ফজলুর রহমান খান। তিনিও একজন আধুনিক স্থপতি বা নকশার জনক বলতে পারো। তার বিখ্যাত কাজ হচ্ছে শিকাগোর যে সিয়ার্স টাওয়ার আছে, বর্তমানে যেটাকে আমরা উইলিস টাওয়ার নামে চিনি, সেটা তার একটা অসাধারণ কীর্তি বলতে পারি আমরা। তাহলে কি আছে, আমরা লিখে দিচ্ছি ফজলুর রহমান খান, বর্তমানে যে উইলিস টাওয়ার সো উইলিস টাওয়ার, তার একটি অসাধারণ কীর্তি হিসেবে আমরা বলতে পারি। এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে শিকাগোতে অবস্থিত, এবং শিকাগোতে এটাকে অনেকে সিয়ার্স টাওয়ার নামেও চেনে। এরপরে আসি নিতুন কুণ্ড। বলছিলাম না আমাদের যে অনেক গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপত্য রয়েছে, তার মধ্যে যারা আছে যে ছকটার মধ্যে, তার মধ্যে একজন হচ্ছে নিতুন কুণ্ড। তিনি কি করছে? তিনি হচ্ছে সাবাস বাংলাদেশ নামে একটি ভাস্কর্য আছে, সেটা কোথায় অবস্থিত, এবং এটাও একটা 5 স্টার ইনফরমেশন। এখানে মোটামুটি সবগুলো অপশন খুব ইম্পর্টেন্ট, কারণ সবাই কোনো না কোনো গুরুত্বপূর্ণ ভাস্কর্যের ভাস্কর। তাহলে কি নিতুন কুণ্ড হচ্ছে সাবাস বাংলাদেশ, এবং এটা কোথায় অবস্থিত? যারা রাজশাহীতে আছো তোমরা যদি না পারো, এটা কিন্তু দুঃখজনক ব্যাপার। সাবাস বাংলাদেশ কোথায়? এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়তে অবস্থিত। ওকে, আর মাইনুল হোসেন আমরা বলছি পারবো। এবার আসি বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত। এই যে লোক বারবার কিন্তু আসতেছে, এবং আমি তোমাদেরকে বলছিলাম লোক কথাটার সাথে সবচেয়ে ভালো সম্পর্ক হচ্ছে সোনারগাঁওয়ের। যারা আমার অন্যান্য ক্লাসগুলো করছো বলছে যে লোকশিল্প বিভিন্ন জিনিস জাদুঘর বা যেটাই শুনি না কেন, সবকিছু কিন্তু মানে মোটামুটি আনসারগুলো সোনারগাঁও হয়ে থাকে। এখন আরো
অনেক কিছু আছে। পরে যেমন দেখো আমাদের এখানে কি আছে, ময়নামতি জানি আমরা, সেটা কোথায় অবস্থিত? ময়নামতি সবাই জানে কুমিল্লায় অবস্থিত, ঠিক আছে। এবং শালবন বিহার সহ অনেক বৌদ্ধ বিহার এখানে পাওয়া যায়। আর রাজশাহীতে কি আছে? বরেন্দ্র গবেষণা জাদুঘর আছে। এটাও একটা 5 স্টার ইনফরমেশন। কি আছে? বরেন্দ্র গবেষণা জাদুঘর আছে। ওকে। আর ঢাকায় তো অভাব নেই, ঢাকায় আমাদের যে কেন্দ্রীয় জাদুঘর আছে, বিভিন্ন ধরনের জাদুঘর ঢাকায় অবস্থিত। সো এটা আসলে নতুন করে জানার কিছু নাই। এখন আসি, পুনর্ভবা নগর ও টাঙ্গন কোন নদীর উপনদী? এটার আনসার হচ্ছে মহানন্দা। কার উপনদী? মহানন্দা। এখন আসো, এটা হচ্ছে হিমালয় থেকে উৎপন্ন হয়েছে, একটা ভারতের পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের পঞ্চগড় ও চাঁপাইনবাবগঞ্জ দিয়ে প্রবেশ করছে। আমার এটা কোথায় উৎপত্তি লাভ করছে? এটা উৎপত্তি লাভ করছে হচ্ছে হিমালয় থেকে। তাহলে সরি, আমি তোমাদের সুন্দর করে গুছিয়ে লিখে দিই, তোমরাও এই ক্লাসগুলো করার সাথে সাথে চেষ্টা করবে একটু নোট করে ফেলতে। এরপরে একবার তো নোটটা দেখবে টেলিগ্রাম গ্রুপ থেকে, পাশাপাশি নিজে যদি নোট করো, নিজে লিখে লিখে নোট করলে আরো বেশি মনে থাকবে। এর উৎপত্তি হচ্ছে হিমালয়ে, এবং কোথায় আসছে? ভারতের পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের পঞ্চগড় চাঁপাইনবাবগঞ্জ দিয়ে প্রবেশ করছে। কি দিয়ে, কোথা দিয়ে প্রবেশ করছে? পঞ্চগড় ও চাঁপাইনবাবগঞ্জ। ঠিক আছে, পারবো আমরা? ওকে, ইনশাল্লাহ পারবো। এরপরে অপশনগুলোতে আসি। এখন দেখি ভৈরব। ভৈরব কি? এটি হচ্ছে গঙ্গার একটি প্রধান শাখা, যারা কোথা দিয়ে আসছে? কুষ্টিয়া ও মেহেরপুর হয়ে খুলনা দিয়ে প্রবাহিত হয়। চলো আমরা লিখে রাখি। তার মানে কি, এটা কি গঙ্গার প্রধান শাখা। গঙ্গার প্রধান শাখা বলতেছি আমরা। কি করছে? এটা কুষ্টিয়া এবং মেহেরপুর হয়ে পরে খুলনায় প্রবেশ করছে। কি দিয়ে প্রবেশ করছে? কুষ্টিয়া ও খুলনা। আচ্ছা, হলো। এরপরে আছে কে? এরপরে আমাদের আছে বড়াল, যেটা হচ্ছে পদ্মা নদী। পদ্মা নদীর একটি গুরুত্বপূর্ণ শাখা নদী আমরা বলি, যা রাজশাহী ও নাটোর জেলা দিয়ে প্রবাহিত হয়েছে। তাহলে কার শাখা নদী এটা? এটা হচ্ছে পদ্মা নদী, একটি গুরুত্বপূর্ণ শাখা। আর এই কুমার, এটা সম্পর্কে না জানলে চলবে, মোটামুটি যেগুলো বলছে এগুলো একটু মনে রাখো। এরপরে আসি হচ্ছে 76-এর মন্বন্তর। ঠিক আছে, খুবই খুবই গুরুত্বপূর্ণ কথা আমাদের জন্য। 76-এর মন্বন্তর কত সালে হয়েছিল? এটা হচ্ছে 1176। ঠিক আছে, এখানে কিন্তু আরো অন্যান্য দেখো সাথে কিন্তু 76 আছে, সবগুলোর সাথে 76 আছে। এখন তুমি তো যে প্রশ্ন করতে সে ভালো করেই জানে যে তুমি 76ই খুঁজবা। এখন 76 এই কারণে সবগুলাতে আছে। কত? 76-এর মন্বন্তর হচ্ছে 1176। ঠিক আছে, 1276 কিন্তু থাকতে পারে, অনেক 76ই থাকতে পারে, বাট আমরা খেয়াল রাখবো এটা হবে 1176। ঠিক আছে, সো এরকম স্পেসিফিক্যালি যে সালগুলো আছে এগুলো আমাদের মাস্ট এমনিতেই মাথায় রাখা লাগবে। তাছাড়া যদি আরো বলো, এটা বাংলা কত সাল হয়, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, যে বাংলা 1770, সরি সরি বাংলা না, বাংলাতে 1176 আর ইংরেজি হচ্ছে 1770 সাল। ঠিক আছে, এটা হচ্ছে ইংরেজি, ইংরেজিটাও খেয়াল রাখতে হবে। পরে এই যে সালগুলো, লাইক তোমার যে এটা পরে মাৎসন্যায় বলো বা আর কত কিছু যে আছে, এই মনন্তর, এগুলো আমরা ভালো করে খেয়াল রাখবো। এটা মূলত কি? এটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অতিরিক্ত যে রাজস্ব আদায় ও অনাবৃষ্টির ফলে বাংলায় 1/3 মানুষের প্রাণ হারিয়েছিল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার মানে তার যে আনন্দবাট উপন্যাস আছে সেটার পটভূমি কিন্তু এই 76-এর মনন্তরই। সো আমরা চাইলে এটার সাথে আরো কিছু এডিশনাল জিনিস মনে রাখতে পারি, যেমন কি ছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে ছিল, তার সি শর্টে লিখলাম, তার কি হয়েছে? অতিরিক্ত রাজস্ব আদায়ের কারণে এবং অনাবৃষ্টির ফলে বাংলার কি হয়েছিল? 1/3 মানুষ মারা যায়। ওকে, ঠিক আছে, পারবো আমরা, পারবো ইনশাল্লাহ। এরপরে তো আমরা এখন আছি 7 নাম্বার কোয়েশ্চেনে। দেখি, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কি ছিল?
তো আমরা জানি যে 7 জন বীরশ্রেষ্ঠ রয়েছে, তাছাড়া বাকি যে বীর বিক্রম বীর উত্তম এগুলো সংখ্যা জানতে হবে প্রথমত। তারপর হচ্ছে বীরশ্রেষ্ঠের সব কিছু জানতে হবে, যে বীরশ্রেষ্ঠ কোথায় তার জন্মগ্রহণ ছিল, কোথায় তাকে লাস্ট সমাধিত করা হয়েছে এবং তার পদবী কী ছিল, এগুলো মোটামুটি সবগুলো জিনিসই লাগে এখন, বা বিশেষ কিছু কীর্তিও লাগে। এখন আসি বিশিষ্ট হামিদুর রহমানের কথা, তাহলে তার পদবী কি হবে? আমরা জানি তার নামের সাথেই জড়িত হয়ে গেছে সিপাহী, সিপাহী হামিদুর রহমান, ঠিক আছে? তো এই সিপাহী হামিদুর রহমান কি ছিল? একদম কনিষ্ঠতম একজন বীরশ্রেষ্ঠ ছিলেন। এটা জানতে হবে আমাদের যে তিনি কি, তিনি ছিল কনিষ্ঠতম। এটাও কিন্তু একটা আলাদা কোশ্চেনের আনসার, কনিষ্ঠতম বীরশ্রেষ্ঠ, ঠিক আছে? তাছাড়া তিনি সিলেট জেলার যে কমলগঞ্জের ধলই সীমান্তের পাক বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধ করেছিলেন এবং এই যুদ্ধের ঘটনা অনেকটা বীরত্বের সাথে গাথা রয়েছে। এরপরে আছে কে? লেন্স নায়েক বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রফ, ঠিক আছে? তিনি কোথায় শহীদ হয়েছে? রাঙামাটিতে শহীদ হয়েছিলেন। এবং বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ, তিনি হচ্ছে যশোরে গিয়ে যশোরে শহীদ হন, ঠিক আছে? এই দুজনেই কি ছিলেন? লেন্স নায়েক ছিলেন। লেন্স নায়েককে মুন্সি আব্দুর রফ এবং লেন্স নায়েক নূর মোহাম্মদ শেখ, সরি বাংলা লেখার বেহাল দশা পুরা, তাই কি মুন্সি আব্দুর রউফ এবং নূর মোহাম্মদ শেখ, এদের ছিল। ওকে, তার মানে এরপরে হাবিলদার কারোর পদই ছিল না, তোমরা জানো। এবার হচ্ছে ক্যাপ্টেন। ক্যাপ্টেন একজন ছিল, কে? সে হচ্ছে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। ওকে, এই হচ্ছে অবস্থা। তার সবার শেষে সে শহীদ হয়েছে কত তারিখে? তিনি শহীদ হইতেছে 14ই ডিসেম্বর। এটা মনে রাখতে পারি, মানে এই টাইপের ইনফরমেশনগুলো আসে, কে প্রথম, কে শেষে, কে কনিষ্ঠ, কে জ্যেষ্ঠ। ওকে, জানলাম আমরা। এর পরের কোশ্চেনে আসি, যমুনা নদী কোথায় পতিত হয়েছে? ফার্স্ট অফ অল আমাদের জানি যে যমুনা নদীর উৎপত্তি হয় কোথা থেকে? উৎপত্তিও আসে, পতিত হয়েছে কোথায় সেটাও আসে। উৎপত্তি হচ্ছে আমরা জানি ব্রহ্মপুত্র, এখান থেকে আমরা একটা বিশাল ভূমিকম্পের মাধ্যমে এই ব্রহ্মপুত্র থেকে এই যমুনার উৎপত্তি হয় এবং যমুনা বর্তমানে মোটামুটি ভালো বড় একটি নদী। এখন তার মানে কি, এটার আনসার কি হবে? যমুনায় গিয়ে, সরি পদ্মায় গিয়ে এটা পতিত হয়। যমুনা নদী রাজশাহী জেলার গোয়ালন্দের কাছে দৌলতদিয়ার পদ্মার সাথে গিয়ে মিলিত হয়েছে। তাহলে কি দৌলতদিয়াতে, তাহলে রাজশাহী গোয়ালন্দের কাছে যে দৌলতদিয়া আছে, দৌলতদিয়া এসে সে পদ্মার সাথে মিলিত হয়। দৌলতদিয়া কোথায় মিলিত হয়েছে? দৌলতদিয়া অঞ্চলে এসে পদ্মার সাথে মিলিত হয়েছে। যমুনা মূলত একটি ব্রহ্মপুত্রের প্রধান শাখা বলতে পারি, যেটা হচ্ছে 1787 সালে ভূমিকম্পের পর সৃষ্টি হয়। কত সালে? 1700, এই সালটাও আমরা মনে রাখতে পারি, 1787 সালে। এরপরে আসি বুড়িগঙ্গা। বুড়িগঙ্গা তো আমরা জানি এটা কোথায়, ঢাকায় অবস্থিত। এরপর আসি মেঘনা। মেঘনা যদি বলতে চাই, পদ্মা ও মেঘনা মিলিত হয়েছে কোথায়? চাঁদপুরে। তারপরে হচ্ছে মেঘনা নামেই বঙ্গোপসাগরে এসে এরা পড়েছে, ঠিক আছে? এবং মেঘনা কিন্তু পরবর্তীতে আর নাম চেঞ্জ করে নাই। আচ্ছা, এরপরে যদি ব্রহ্মপুত্র সম্পর্কে বলতে হয়, আমরা জানি এটা ময়মনসিংহ জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এবং তিব্বতের যে মানস সরোবর আছে সেখান থেকে এটা উৎপত্তি লাভ করে। এটা আসার মতো কোশ্চেন, লিখে দিই একটু তোমাদেরকে। তিব্বতের মানস সরোবরে থেকে এর উৎপত্তি হয়। আচ্ছা, ঠিক আছে, পারবো আমরা। বুড়িগঙ্গা কোথায় অবস্থিত? ঢাকা। বুড়িগঙ্গার পাড়ে কোন স্থাপত্য রয়েছে? আহসান মঞ্জিল রয়েছে। আরো অনেক কিছু আছে, আমরা জানবো, দেখি। পরে আসি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি? এর আনসার কি হবে? আমরা জানি পঞ্চগড়। কারণ সবচেয়ে বেশি উত্তরে কি থাকে? উত্তরে সবচেয়ে বেশি ঠান্ডা পড়ে এবং আমরা প্রতি বছর দেখি শীতকালে আমরা পঞ্চগড়ের তাপমাত্রাটা জানার চেষ্টা করি, কারণ কি সবচেয়ে বেশি ঠান্ডা এই পঞ্চগড় অঞ্চলেই পড়ে থাকে, ঠিক আছে? বাংলাদেশের একমাত্র জেলা যেখান থেকে হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কি দেখা যায়? কাঞ্চনজঙ্ঘা। ওকে, এরপরে যদি বলি যে দিনাজপুরের কথা, দিনাজপুর হচ্ছে এটি উত্তরের জেলা হলেও এর অবস্থান কিন্তু পঞ্চগড়ের দক্ষিণে পড়ছে হিসাবে, মানে সর্বোচ্চ পঞ্চগড়ই সর্বোচ্চ উত্তরের দিকে পড়ছে। তাছাড়া দিনাজপুরের কথা যদি বলতে হয় তাহলে এটা হচ্ছে লিচু ও ধান উৎপাদনের জন্য বিখ্যাত। প্রচুর পরিমাণ লিচু পাওয়া যায় দিনাজপুরে। ওকে,
তারপরে ঠাকুরগাঁও পঞ্চগড়ের প্রতিবেশী জেলা, এবং এটা হচ্ছে আম উৎপাদনের জন্য বর্তমানে পরিচিত হচ্ছে। মানে ঠাকুরগাঁওতে কি পাওয়া যায়, অনেক আম পাওয়া যায়। ঠিক আছে, সো এই হচ্ছে অবস্থা। লালমনিরহাটের কথা আমরা আলাদা করে আর না বললাম। এরপরে আমরা আসি 10 নম্বর কোশ্চেন। দেখো তো কি আছে, বাংলাদেশের সংবিধানে সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়? এর আনসার কি হবে বলো? এর আনসার কিন্তু প্রথমটাই, 12 অক্টোবর 1972। মানে সংবিধানের সর্বপ্রথম কত তারিখে গণপরিষদে উত্থাপিত হয়েছে। আমরা যখন সংবিধানটা সর্বশেষ কবে এটা ফাইনাল ফরমেশনে আসছে, এটা কবে ছিল? এটা ছিল 1972 সালের 16 ডিসেম্বর। মানে আমাদের যে মানে বিজয় প্রাপ্তির 1 বছর পরে কি আমাদের সংবিধানের ফাইনাল যে ভার্সনটা সেটা পাবলিশ হয়েছিল। এখন বাকি সালগুলা সম্পর্কে যদি বলতে চাই, যেমন 16 ডিসেম্বর 1972 এই দিন সংবিধান কার্যকর হওয়া শুরু করে, এবং 26শে মার্চ তো মূলত আমাদের স্বাধীনতা দিবস, কিন্তু 1973-এর এটার আলাদা কোনো সিগনিফিকেন্স নাই, এবং 16 ডিসেম্বর এটা আমরা জানি যে 1973, এটা আমরা বাদ দিলাম, এটা এখানে কিছুই নেই। এরপরে আসি পরের কোশ্চেনে, 1952 সালের তৎকালীন ভাষা আন্দোলনে কিসের জন্ম দিয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ, একটি নতুন জাতীয় চেতনার সুযোগ দিয়েছিল। আমরা জানি আমরা প্রায় মানে এমনিতে মূলত তো হাজার হাজার বছর অবধি শাসিত বা শোষিত হয়ে আসছি, কিন্তু মূলত যে দীর্ঘ 200 বছরের যেই ইংরেজ শাসন আমল ছিল, সেই সময় নিপীড়নের সীমাটা ছিল অত্যাধিক। এরপরে যখন পাকিস্তান শাসন আমল, যখন আমরা ভেবেছিলাম যে নতুন করে আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু আলটিমেটলি স্বাধীনতার নামে আমাদেরকে অত্যাচারই দেওয়া হয়েছে। তো এই অত্যাচারের পরে আলটিমেটলি বাঙালি জাতির কাছে মানে সর্বোচ্চ স্বাধীনতা পাওয়ার একটা স্পৃহা জন্ম নেয়, এবং যখন মানুষ অল্প একটু মানে সাকসেস পায়, তখন বড় কোনো সাকসেসের জন্য তার আরো আশা আকাঙ্ক্ষা বা উদ্যম বেড়ে যায়। তো তখনই 1952 সালে এই আমরা যখন ফার্স্ট এই ভাষা আন্দোলনের মাধ্যমে একটা মানে আমাদের ভাষা স্বাধীনতা পাই, তখনই তার নতুন জাতীয় চেতনার উদ্ভব হয়। এই জন্যই বাকি আনসারগুলো হলো না। কেন হলো না? এটা হচ্ছে কারণ যেহেতু মোটামুটি এটা হচ্ছে বাংলা বা সমাজ টাইপের একটা ইনফরমেশন হয়ে গেছে, যে সবগুলো কাছাকাছি মনে হইতেছে বা সবগুলো আনসার মনে হচ্ছে, এই জন্য একটু ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করলাম। এবার আসলে ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম কি? ঠিক আছে, আমরা জানি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সারখানা রয়েছে, কিন্তু এবং বিভিন্ন সার কিন্তু বিভিন্ন ধরনের নাম আছে। এর মধ্যে এই যে ঘোড়াশাল স্পেসিফিক্যালি কোনটা তৈরি করে, সেটা হচ্ছে আমরা জানি ইউরিয়া। খুব ভালো করে খেয়াল রাখো, ঘোড়াশালে তৈরি হচ্ছে ইউরিয়া। প্রাকৃতিক গ্যাস হচ্ছে এর কাঁচামাল ব্যবহার করে এখান থেকে কি করা হয়, ইউরিয়া তৈরি করা হয়। এবং এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে নরসিংদী জেলায় অবস্থিত এই ঘোড়াশাল। কোথায় অবস্থিত এটাও কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট, সো আমরা একটু খেয়াল রাখতে পারি। নরসিংদী জেলায় এটা অবস্থিত, নরসিংদী জেলা। এবং এটার জন্য কাঁচামাল কি হিসেবে ব্যবহার করা হয়? প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস হচ্ছে কাঁচামাল। ওকে, এরপরে আসি বাকি আনসারগুলো আমরা যদি জানতে চাই, যেমন টিএসপি ট্রিপল সুপার ফসফেট সার মূলত কোথায় উৎপন্ন হয়? চট্টগ্রামের টিএসপি কমপ্লেক্স তৈরি করে। টিএসপি কমপ্লেক্স আছে চট্টগ্রামে তৈরি হচ্ছে। সো চট্টগ্রামের নাম আমরা জেনে রাখতে পারি, চট্টগ্রামে তৈরি হয় এটা। এবং পরে হচ্ছে বাকিগুলা, যেমন অ্যামোনিয়া কোথাও উৎপন্ন? এটি সার হচ্ছে একটি মধ্যবর্তী কাঁচামাল, কিন্তু এটা মূলত কোনো অ্যাকচুয়াল কাঁচামালের মধ্যে পড়ে না, সো এটা বাদ। এরপরে যদি আসি, বাংলাদেশের মৎস্য আইনে কত সেন্টিমিটার কম দৈর্ঘ্যের রুই জাতীয় মাছের পোনা মারা নিষেধ? কত সেন্টিমিটারের নিচে হলে সেটা হবে হচ্ছে 23 সেন্টিমিটারের নিচে হলে সেটা মারা নিষেধ হবে। 23 সেন্টি বা 9 ইঞ্চি সমান বলতে পারো। প্রায় কতটুকু? প্রায় 9 ইঞ্চি সমান। ঠিক আছে, এইটার যদি নিচে হয় তাহলে পোনা মারা যাবে না। ঠিক আছে, এরপরে বাকি তাহলে আনসারগুলো হবে না, বাকিগুলো আলাদা কোনো সিগনিফিকেন্স নাই। যেই আনসারগুলো সরাসরি, সেগুলো তো আসলে অন্য কোনো ব্যাখ্যা দেওয়ার অপশন থাকে না, স্যার অপশনের ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ থাকে না। এবার সে বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা। আমরা জানি বাংলাদেশে অত বাল্ক আকারে কিন্তু জাহাজ তৈরি হয় না, কিন্তু তাই যেটার মধ্যে তৈরি হয় সেটা আমাদের খুব ভালো করে জানতে হবে। সেটা অবশ্যই কোথায় হবে? খুলনায় হবে, সাধারণ কথা। এবং দেখো, যেগুলো তুমি কমন সেন্সে আনসার দিবা, লাইক চট্টগ্রাম, কক্সবাজার, এগুলো কিন্তু অপশনে আছে, কিন্তু খুব ভালো করে খেয়াল রাখবা, এগুলো কিন্তু না। ওকে, তারপরে আসি, নিচের কোন বাংলাদেশি উপজাতির পারিবারিক কাঠামো মাতৃতান্ত্রিক? খুবই কমন এবং গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। দেখো, এটার প্রথম সবচেয়ে অগ্রাধিকার পায় আনসার যেটা হচ্ছে গারোদের। মোটামুটি আমরা প্রচুর কথা শুনি গারোদের সম্পর্কে, এবং গারোদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু এখানে কিন্তু খাসিয়া যে আছে, খাসিয়া উপজাতিরও কিন্তু মাতৃতান্ত্রিক রয়েছে। তো আনসার কিন্তু দুইটাই হইতে পারে। তো তোমাদের আসলে
গারো যেমন মোটামুটি আমাদের ময়মনসিংহ জেলায় অনেক বেশি রয়েছে। তাছাড়া মেইনলি মায়েরাই এদের বংশ পরিচয় বহন করে এবং কনিষ্ঠ কন্যা হচ্ছে পরিবারের উত্তরাধিকারী পায়। এটা হচ্ছে তুমি নৃগোষ্ঠী সম্পর্কে জানতে চাইলে এটা আমরা মনে রাখতে পারি যে গারো কিন্তু কনিষ্ঠ, যে পরিবারের কনিষ্ঠ মানে সবচেয়ে ছোট মেয়ে আছে যে সেই পরিবারের অগ্রাধিকার পেয়ে থাকে। ওকে, তারপরে আসি সাঁওতাল সম্পর্কে। সাঁওতাল কোথায় অবস্থিত? এটা হচ্ছে সিলেটে, এবং এটাও কিন্তু মাতৃতান্ত্রিক, এবং এটা কিন্তু এরা কিন্তু প্রচুর পরিমাণ পান চাষ করে থাকে সিলেট জেলায়, এবং এরা কি করে? পান চাষ সাথে জড়িত। ওকে, মারমা কিন্তু এরা হচ্ছে পিতৃতান্ত্রিক, এরা বৌদ্ধ ধর্মাবলম্বী, বাকিদেরটা জানতে হবে না। আচ্ছা, পরে আসি। কোন ব্যাংক বাংলাদেশের দারিদ্রতম জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশে ও বিদেশে সুনাম করিয়েছে? কোন ব্যাংক? গ্রামীণ ব্যাংক। আমরা জানি ক্ষুদ্র ঋণ দারিদ্রতম দেশ মানে দারিদ্র মানুষকে কি ঋণ দিয়েছে? এটা হচ্ছে ক্ষুদ্র ঋণ মাধ্যমে। এই যে টার্মটা, এটা প্রথমে এই গ্রামীণ ব্যাংকই সবচেয়ে বেশি হাইলাইটেড ওয়েতে সবার মধ্যে আনতে পারছিল যে দরিদ্র বিভিন্ন পরিবার আছে যারা, আমরা জানি যে জমি চাষ করার ক্ষেত্রে ট্রাক্টর এবং অন্যান্য বিভিন্ন কৃষি সামগ্রী রয়েছে যেগুলো ব্যবহার করলে চাষের পরিমাণ অনেক গুণ বাড়ানো যায় এবং কৃষকরা লাভবান হবে, কিন্তু দামের কারণে তারা কিনতে পারতো না। তখন এই ক্ষুদ্র ঋণের মাধ্যমে গ্রামীণ ব্যাংক তাদেরকে সহায়তা করে, এবং এটা কবে করে? এটা হচ্ছে 1976 সালে এটা একটা পরীক্ষামূলকভাবে করা হয়েছিল। আলটিমেটলি এটা পরবর্তীতে সাফল্য লাভ করে। এবার আসি চন্দ্রঘোনা। চন্দ্রঘোনায় কাগজের যে কাগজ কল রয়েছে তার প্রধান কাঁচামাল কোনটি? অপশনগুলো দেখি। আখের ছোবড়া, বাঁশ, জারুল গাছ, নলখাগড়া। কোনটা হবে বলো? এটা হবে হচ্ছে বাঁশ। অনেকে কিন্তু আখের ছোবড়া দিয়ে এটা ভুল করে, এবং এটা বিভিন্ন জায়গায় কিন্তু কোশ্চেনটা আসে, সো আমরা এটা খেয়াল রাখবো। এটা কি হবে? বাঁশ হবে। এবং কর্ণফুলী পেপার মিল যা আছে এশিয়ার বৃহত্তম কাগজ কল, এটার মধ্যে এই বাঁশ ব্যবহার করা হয়। ওকে, পরে আসি মুজিবনগরে কোন তারিখে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল? কত তারিখে? 10 এপ্রিল। মানে যেদিন এই মুজিবনগর গঠন করা হয়, মুজিবনগর সরকার, সেই দিনই স্বাধীনতার ঘোষণা করা হয়েছিল। মূলত 26শে মার্চ ঘোষণা করা হয়, এরপরে সেটাকে পুনরাবৃত্তি করা হয় 10 এপ্রিল। আর 17 এপ্রিল কি করছে? 17 এপ্রিল আমরা জানি এই সরকার তার শপথ গ্রহণ করছে। তাহলে বাকি এগুলো এমনিতেই হবে না, কারণ এটা স্বাধীনতা, এগুলো তো হবেই না। আচ্ছা, পরে আসি। পরে হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? এটাও একটা 5 স্টার কোয়েশ্চেন কিন্তু, কারণ জাতীয় স্মৃতিসৌধ কোথায়, মানে স্থপতিকে, বা শহীদ মিনার স্থপতিকে, এরকম ভাবে জাতীয় পতাকা কবে উত্তোলন করা হয়, ডিজাইনার কে ছিল, এই যে বিষয়ে কোশ্চেনগুলো প্রচুর আসে। আচ্ছা, মূলত আমরা জানি যে এইটার সব আনসার হবে হচ্ছে কামরুল হাসান, বাংলাদেশের অনেক বিশিষ্ট একজন শিল্পী। তাছাড়া এখানে আরো বিশিষ্ট শিল্পী ছিল, যেমন জয়নুল আবেদিন, হামিদুর রহমান, হাশেম। সো কিন্তু আনসারটা হবে কি? কামরুল হাসান। স্বাধীনতার পর 1972 সালে বর্তমান যে পতাকাটা আছে মানচিত্র ছাড়া সেটাকে চূড়ান্ত নকশা হিসাবে তিনি ই করছে। তার একটা কিন্তু অনেক সুন্দর ছদ্মনাম আছে, এটা হচ্ছে কি? পটুয়া। পটুয়া নামেও কিন্তু তিনি অনেক বেশি পরিচিত। তারপর জয়নুল আবেদিন, আমরা জানি শিল্পী জয়নুল আবেদিন, তার সম্পর্কে যদি বলতে হয় তাহলে আমরা বলতে পারি 1948 সালে ঢাকায় চারুকলা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করছে। কত সালে? 1948 সালে ঢাকার চারুকলা প্রতিষ্ঠা করছে। এবার আসি হাশেম খান, এটাতে সম্পর্কে আমার জানার কিছু নাই। এবার হামিদুর রহমান, আমরা জানি যে আমাদের কি বলে জাতীয় শহীদ মিনার যে আছে তার প্রতিষ্ঠায় তার অবদান অনস্বীকার্য ছিল। সো এই হচ্ছে আজকে ক্লাসের জন্য। সো যারা ক্লাসে শেষ পর্যন্ত ছিল তাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে।